আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দ্য সেকেন্ড কামিং ডব্লিউ.বি. ইয়েটসের। আমরা বেশ কয়েকদিন ধরে ডব্লিউ.বি. ইয়েটসের বেশ কয়েকটি কবিতা আমরা আলোচনা করেছি। যারা ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন। আমরা প্রথমেই সেকেন্ড কামিং এর লাইন বাই লাইন পড়ব, দেন বোঝানোর পরে আমরা সামারিটা জেনে নেব, যার ফলে আমাদের পুরো কনসেপশন চলে আসবে বলে আমি মনে করছি। তো চলুন আমরা শুরু করি। Turning and turning in the widening gyre, the falcon cannot hear the falconer. Things fall apart, the center cannot hold. Merely an archie is loosed upon the world. এখানে turning in the widening gyre বলতে একটি গোল চাকাকে বোঝানো হয়। জায়ার কি জিনিস? জায়ার হচ্ছে একটা চাকা, যে চাকাটা কোনো একটা কেন্দ্রকে আবির্ভূত করে থাকে, কোনো একটা একটা শিকড় বা একটা মূল জিনিস, যেটা আমরা কোনো সাইকেলের চাকা যেমনটা মধ্যখানে একটা রড ভরে ওই চাকাটা ঘুরতে থাকে একটা কেন্দ্রভূত হয়ে, ঠিক তেমনই বলছে এই যুগ সমাজটা, এই যে এই সারা পৃথিবীটা, এই অতীতকাল থেকে বর্তমান সময়, যে সময়টা আসলে একটা চাকার মতো ঘুরতেই আছে। যখন এই সভ্যতাটা আসলে চাকার মতো ঘুরতে আছে, তিনি জায়ার বলতে সাধারণত সভ্যতাকে মিন করতে চেয়েছেন। এই সভ্যতাটা যখন ওই চাকার শুরুতে কেন্দ্রে ছিল, তখন সেটা অনেক গাঢ় ছিল, কিন্তু এটা আস্তে আস্তে ঘুরতে এটা আস্তে আস্তে পাতলা হতে শুরু করে। আসলে বিষয়টা তিনি চেষ্টা করেছেন যে যখন এই সভ্যতাটা ছিল, যখন ক্রিশ্চিয়ানিটি ছিল, তখন ক্রিশ্চিয়ানিটিটা মানুষ স্ট্রাইক্টলি ফলো করতো, কিন্তু এই যে সময়ের আবর্তন হতে হতে আস্তে আস্তে মানুষ এই ক্রিশ্চিয়ানিটি থেকে সরে আসছে, মানুষ আর ক্রিশ্চিয়ানিটিকে ফলো করছে না, এটিকে তিনি আসলে বোঝাতে চেয়েছেন। তারপরের লাইনে যেটি বলছেন, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকোনার, যে ফ্যালকন আসলে এই বাজ পাখিকে বোঝানো হয়েছে। বাজ পাখির কাজ কি? বাজ পাখির কাজ হচ্ছে বিভিন্ন তার শিকারকে হিংস্র ভাবে আক্রমণ করে তার শিকারকে শিকার করে নিয়ে যাওয়া। আর ই ক্যান নট হিয়ার দ্য ফ্যালকোনার, ফ্যালকোনার মানে হচ্ছে আমাদের এই যে ক্রিশ্চিয়ানিটি বা মানুষের যে ইমোশন বা আবেগের জায়গা, সেটিকে আসলে সিম্বলাইজ করেছে। তো ফ্যালকোনার শব্দটার দ্বারা এই ক্রিশ্চিয়ানিটি বা মানুষের যে মানুষের আত্মা যে বিষয়টাতে শান্তি পায়, বা যে ক্রিশ্চিয়ানিটি যে ধর্মীয় অনুসরণ করা, তাহলে মানুষ আর এই ফ্যালকোন দ্বারা মানুষকে বোঝানো হচ্ছে। তাহলে মানুষরা আর এই ফ্যালকোনারদের এই ক্রিশ্চিয়ানিটিকে অনুসরণ করে না, তারা ক্রিশ্চিয়ানিটির রুলস রেগুলেশন ফলো করে না, তাদেরকে শোনে না, এই কথাটি আসলে বোঝাতে চেয়েছেন। থিংস ফল অ্যাপোর্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড, তারা আর ওই ক্রিশ্চিয়ানিটিকে সেন্টারকে, যে সেন্টারের দিকে, কেন্দ্রের দিকে আর মানুষ ফিরে যায় না, তাকে যে আবার পৃথিবী থেকে ঈশ্বরের কাছে যেতে হবে এই বিষয়ে মানুষ সচেতন না। মানুষ আর ওই জিনিসগুলোকে আবার যে ফিরে যেতে হবে ঈশ্বরের কাছে, সে বিষয়ে আর মানুষ বিশ্বাস করে না, এটি আসলে বোঝাতে চেয়েছেন। আর সারা পৃথিবীতে লুজড আপন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে কি হয়েছে? ও অরাজকতা সৃষ্টি করেছে, একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে এখানে ধর্মীয় অবমাননা এবং মানুষের মধ্যে যে সব কিছুর অবক্ষয়, নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে। আসলে তিনি এই জায়গায় তিনি এটি বোঝাতে চেয়েছেন। তারপরে বলছেন, দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডন্ড। আসলে তিনি এই ধর্মীয় বিষয়টিকে বলছেন যে সারা সব জায়গায় ধর্মীয় অনুসরণগুলোকে এতটা খারাপভাবে অনুসরণ করা হচ্ছে, বা মানুষ মানে না বললেই চলে, যে ধর্মকে হত্যা করে রক্ত যেখানে সেখানে পড়ে আছে। আর তারপরে কি, দ্য সেরিমনি অফ ইনোসেন্স দ্বারা মানুষের যে লাইফস্টাইল, মানুষ যে আগের সভ্যতায়, ক্রিশ্চিয়ানিটির সভ্যতায় যে মানুষ যেভাবে ধর্ম অনুসরণ করতো, তাদের লাইফস্টাইলটা যেরকম ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, টেনে হেঁচড়ে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটিকে আসলে বোঝাতে চেয়েছেন। তাহলে দ্য সেরিমনি অফ ইনোসেন্স দ্বারা তিনি যে বিষয়টি সিম্বলাইজ করেছেন সেটি হচ্ছে যে মানুষের যে লাইফস্টাইল, ক্রিশ্চিয়ান সভ্যতার যে সভ্যতা, সেটিকে তিনি বুঝিয়েছেন। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, ওয়েল দ্য ওয়ার্স্ট আওয়ার ফুল প্যাশনেট ইন্টেন্সিটি। তো এই যে সব বিষয়ে মানুষের যেই বিশৃঙ্খলা যে অবস্থা, মানুষ
আস্তে আস্তে সবচাইতে খারাপ হয়ে যাচ্ছে। তাদের যে নৈতিকতা, আবেগের জায়গাগুলো, তাদের যে ধর্মের প্রতি যে ঘনীভূত অবস্থা, অন্তরের যে টান, সেই টানটা এখন আর নাই। Surely some revolution is at hand. Surely the second coming is at hand. তো সেকেন্ড কামিং শব্দটার দ্বারা যেটি তিনি বুঝিয়েছেন, সেকেন্ড কামিং, প্রথম কামিং হচ্ছে, ফার্স্ট কামিং যেটা, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ান সভ্যতার আবির্ভাবকে বোঝানো হয়েছে, যখন ক্রিশ্চিয়ানিটি ছিল না, কিন্তু জিসাস খ্রিস্টের জন্মের মধ্য দিয়ে ক্রিশ্চিয়ানিটি এসেছে, সেদিকে আসলে বোঝাতে চেয়েছেন। মানুষের মধ্যে যে শান্তি, পৃথিবীতে যে শান্তি এসেছিল, সে শান্তিকে বুঝিয়েছেন। আর সেকেন্ড কামিং দ্বারা বোঝানো হয়েছে যে এমন একটা কোনো কিছুর আবির্ভাব হবে, এমন একটা কোনো কিছুর রেভেলেশন বা প্রকাশ ঘটবে, যে জিনিসটা আবির্ভাব হওয়ার সাথে সাথেই ক্রিশ্চিয়ানিটির বিলোপ ঘটবে, মানে ক্রিশ্চিয়ানিটি আর থাকবে না। মানে অনৈতিকতা, মানুষের মধ্যে যে ধর্মীয় বা এমন একটা খারাপ দানবের উৎপত্তি যেটা আসবে, সেটাই এসে এই মানুষের মধ্যে যে ধর্মীয় গুণাবলীগুলোকে, সেগুলোকে সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিবে। মানুষের যে মধ্যে যেই ধর্মের প্রতি যে বিশ্বাস ছিল, সে বিশ্বাসগুলোকে গুঁড়িয়ে দিবে। আসলে তিনি এই যে রেভলিউশন বলতে যে বিজ্ঞানের আবিষ্কার, সেই আবিষ্কারকেই বোঝাতে চেয়েছেন, যে যত মানুষের মধ্যে পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার ঘটবে, তত মানুষ যত কিছু মানে কি রহস্যের উন্মোচন হবে, রেভিলেশন হবে, তত মানুষের ধর্মের প্রতি বিশ্বাস আস্তে আস্তে উঠে যাবে। এই সেকেন্ড কামিংটা ঘটবে। দ্য সেকেন্ড কামিং, hardly are those words out when a vast image out of spiritus mundi troubles my sight. Somewhere in the sands of the desert, a shape with a lion body and the head of man. তো এই সেকেন্ড কামিংটা শুনতে কেমন লাগে? সেকেন্ড কামিং আসলে এই হার্ডলি আর দ্য ওয়ার্ডস আউট, এই শব্দগুলো আসলে খুব কম আসে। একবার তো ফার্স্ট কামিং হয়েছে, সেকেন্ড কামিং তাহলে কি? এটা কি আদৌ মানুষ এ সম্পর্কে জানে? আসলে সেকেন্ড কামিং এই শব্দগুলো আসলে কি খুব একটা বলা হয় না, মানুষের কাছে অপরিচিত। আর এই ইমেজটা কেমন হবে? স্পিরিচাস মুন্ডি, যে বিষয়টা, যে দানবটার উৎপত্তি হবে, সেই দানবটাকে বলা হচ্ছে স্পিরিচাস মুন্ডি। এটার আকৃতিটা কেমন হবে? এটার আকৃতি হবে যে ওর মাথাটা হবে মানুষের, কিন্তু ওর দেহটা হবে সিংহের। আসলে তিনি এমন একটা দানবের কথা এখানে উপস্থাপন করছেন, যে উপস্থাপন করার মাধ্যমে মানুষ, সারা পৃথিবীর মানুষ সব কিছু কি আসলে ভুলে যাবে, সব কিছুই ভুলে যাবে, তাদের অতীত ভুলে যাবে, তাদের আদি পুরুষের কথা ভুলে যাবে। আসলে এই বিষয়টি দ্বারা যেখানে বলছেন যে ট্রাভেলস মাই সাইড সামহোয়ার স্যান্ডস অফ ডিজার্ট, আর এখানে যে মরুভূমির মধ্যে যে পশু পাখিগুলো ছিল, আর এই স্পিরিচাস মন্ডিটা, এই দেহটা, এই দানবটা আস্তে 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 হাঁটবে, যার ফলে এটা রাতারাতি খুব দ্রুত চলে যাবে না, যার ফলে মানুষের বা এই পশু পাখিগুলো এগুলো দেখবে এবং ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে এখানে স্পিরিচাস মন্ডি দ্বারা বিজ্ঞানকে বোঝানো হয়েছে, যে বিজ্ঞানটা আসলে রাতারাতি চলে আসবে না, বা রাতারাতি চলে আসেনি। বিজ্ঞানটা আস্তে 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 আবির্ভাব হবে এবং মানুষকে এমন কিছু দেখাবে, যেটা দ্বারা মানুষের ধর্মীয় যে বিশ্বাস, সেই বিশ্বাসগুলোকে উঠিয়ে দেবে। এটাই বোঝানো হয়েছে। A gaze blank and pitiless as the sun is moving its slow things well at about 8. Real shadow of these indignant desert birds. আচ্ছা, এখানে পিটিলেস সান বলতে যেমনটা বোঝানো হচ্ছে, পিটিলেস এবং এক গেজ ব্ল্যাঙ্ক, যে এক দৃষ্টিতে মানুষ সে বিষয়গুলোকে, বিজ্ঞানকে মানুষ অনুসরণ করবে। যখন এই স্পিরিচাস মন্ডি আসবে, তখন পশু পাখিগুলো যেমন ভয়ে আতঙ্কিত হয়ে তার দিকেই তাকিয়ে থাকবে, ঠিক তেমন এই যে বিজ্ঞানের আবির্ভাব যেটা হচ্ছে, সেটার দিকেই মানুষ এক দৃষ্টিতে, মানে ওটার পিছনেই মানুষ ছুটবে, আর অন্য কিছুর দিকে ছুটবে না। যেমনটা পিটিলেস, যেমনটা মরুভূমিতে সূর্য নির্দয় হয়ে কাজ করে, ঠিক বিজ্ঞান নির্দয় হয়ে এই ধর্মীয় বিশ্বাসগুলোকে ভেঙে দেবে, ধর্মীয় বিষয়গুলোকে মানুষের মন থেকে উঠিয়ে দেবে। আর এটা আস্তে আস্তে হাঁটবে, যার ফলে সারা পৃথিবী এই সময়টা, এই আবর্তনটা হবে আস্তে আস্তে, রাতারাতি ওভারনাইট কোনো কিছু হবে না, যার ফলে মানুষ এটা সব কিছুকে দেখবে। দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেইন, বাট নাও আই নো
সারা পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন যে ধর্মীয় দিকগুলো, ধর্মীয় বিষয়গুলো যখন উঠে যাবে, সারা পৃথিবী তখন আসলে ধর্মহীন মানুষের অন্তরকে, ধর্মীয় বিশ্বাসহীন মানুষের অন্তরকে আসলে তিনি অন্ধকারের সাথে তুলনা করেছেন। বলছেন সারা পৃথিবীতে অন্ধকার ছেয়ে যাবে এবং অন্ধকার নেমে আসবে, এবং আমি এখন জানি দ্যাট 20 centuries of stone sleep, পাথর যেমন ঘুমিয়ে আছে, পাথরের মধ্যে যেমন কোনো কিছুই নাই, ঠিক তেমন এই 20th সেঞ্চুরির যে অধিবাসী আছে বা মানুষ আছে, 20th সেঞ্চুরিতে যে মানুষগুলো বসবাস করছে, এদের মধ্যেও আসলে কি ধর্মীয় বিষয়গুলো নাই, ধর্মীয় বিষয়গুলো উঠে গেছে। এটি আসলে বোঝাতে চেয়েছেন। উই আর vexed to nightmare by a cracking coral, and what rough beast it's our come round at last, the slouches towards Bethlehem to be born. বেথলহাম শব্দটা, বেথলহাম হচ্ছে একটা জায়গা যেখানে জেসাস খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গাটিকে আসলে মিন করানো হচ্ছে। তো বলছে বেথলহামে যেমন জেসাস খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল, তো এই অন্ধকারচ্ছন্নতা বা এই অন্ধকার থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য আর কি কোনো জেসাস খ্রিস্ট আসবে? এইরকম এইরকম স্বপ্ন, রাতের যেই স্বপ্ন, এই স্বপ্নটা কি আসলেই কি আবার পূরণ হবে? এরকম স্বপ্ন দেখা কি ঠিক হবে? আসলে তিনি বারবার তিনি এখানে কনসার্ন আছেন যে ক্রিশ্চিয়ানিটি বা ক্রিশ্চিয়ান সভ্যতা যে এখন বিলুপ্ত প্রায়, মানুষের মধ্য থেকে যে ধর্মের প্রতি যে বিশ্বাস উঠে যাচ্ছে, এটি নিয়ে তিনি খুব উদ্বিগ্ন। এই উদ্বিগ্নতার জায়গা থেকে আসলে তিনি এই কবিতাটি লিখেছিলেন, ডব্লিউ.বি.ইয়েটস কবিতাটি লিখেছিলেন। তো চলুন আমরা এবার জেনে নেব এটার সংক্ষিপ্ত সামারি। দ্য সেকেন্ড কামিং কবিতাটি রচনা করেন আয়ারল্যান্ডের কবি উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং 1939 সালে ফ্রান্সের কেনেসে মৃত্যুবরণ করেন। তিনি একজন দার্শনিক, নাট্যকার এবং কবি ছিলেন। তিনি সিম্বলিজম এর জন্য আসলে পরিচিত। এখানে এই কবিতায় দ্য সেকেন্ড কামিং এর কবিতা আসলে সিম্বলিজম বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিম্বলিজম যেমন স্পিরিচাস মুন্ডি একটা সিম্বলিজম, সেকেন্ড কামিং এই টাইটেলটাই একটা সিম্বলিজম, এরকমভাবে অনেকগুলো সিম্বল আছে এই কবিতায়। ইয়েটসের দ্বিতীয় আগমন কবিতাটি প্রথম বিশ্বযুদ্ধের দ্বারা নির্মিত সৃষ্টি ও অশান্তি সম্পর্কে। প্রথম বিশ্বযুদ্ধের পর মানবজাতি এবং ঈশ্বরের মধ্যে সংযোগ ও বিচ্ছিন্নতা ছিল। কবিতাটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম স্তবকে আধ্যাত্মিক সংযোগ ও দুর্ভাগ্যের কথা বলা হয়েছে, অন্যদিকে দ্বিতীয় স্তবকে দ্বিতীয় আগমন বা সেকেন্ড কামিং সম্পর্কে বলা হয়েছে। সেকেন্ড কামিং মানে হচ্ছে দ্বিতীয়বার কোনো কিছু আসছে। তাহলে প্রশ্ন জাগে, প্রথমবার কি এসেছিল? প্রথমবারে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে যে 2000 বছর অন্ধকার যুগ ছিল, সেই সময় দুনিয়াতে বিশৃঙ্খলা, নৈরাজ্য বিরাজমান ছিল। তারপর ঈশানবী বা যীশু খ্রিস্টের জন্মের পর দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হয়, আর এই ঈশানবী বা যীশু খ্রিস্টের জন্মই হলো প্রথম আগমন। ঠিক তেমনই যীশু খ্রিস্টের জন্মের পর প্রায় 2 বছর পর দ্বিতীয়বার কোনো কিছু আসছে। প্রথম বিশ্বযুদ্ধের পর দুনিয়াতে যখন খুব বিশৃঙ্খলা, সহিংসতা, নৈরাজ্য বিরাজমান সৃষ্টি হয়েছিল, তখন দ্য সেকেন্ড কামিং কবিতায় ইঙ্গিত দিয়েছেন যে দ্বিতীয়বার কোনো কিছুর আগমন ঘটছে, যেভাবে প্রথম আগমন হয়েছিল। প্রথম স্তবকে বলা হয়েছে যে ফ্যালকন তার ফ্যালকনারকে হারিয়ে ফেলেছে, অর্থাৎ মানুষগুলো তাদের শাসককে হারিয়ে ফেলেছে। সেন্টার তার নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এখানে সেন্টার মানে হলো গভর্নমেন্ট বা শাসক, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর পুরো বিশ্বে শাসকরা মানুষদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কোথাও কোনো আইনের শাসন ছিল না, সর্বত্র বিশৃঙ্খলা, নৈরাজ্য বিরাজমান ছিল। এরই সাথে মনুষ্যরা তাদের ধর্মীয় বিশ্বাস ভুলে যাচ্ছে এবং খারাপ কাজের দিকে অগ্রসর হচ্ছে। এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, তা দেখে কবি বলছেন যে নিশ্চিত কোনো কিছু একটা আগমন ঘটছে। দ্বিতীয় স্তবকে এই যে কবিতার উপরোক্ত অবস্থা সৃষ্টি হয়েছে, তা দেখে কবি বলছেন যে নিশ্চিত দ্বিতীয় আগমন তথা দ্বিতীয় পুনরুত্থান, রেভলিউশন হাতের নাগালেই বা খুব শীঘ্রই ঘটবে। কিন্তু এই দ্বিতীয় আগমন কিসের হবে তা নিয়ে কবি দ্বিধায় আছেন।
তিনি বলেছেন, দ্বিতীয় আগমন কি ঈসা নবী বা যীশু খ্রিস্টের আগমন নাকি অন্য কিছু? এই অবস্থায় কবি স্বপ্ন দেখেন যে আসন্ন দ্বিতীয় আগমনটি হচ্ছে স্পিরিচাস মুন্ডি, আর এটা খারাপ কিছু ঘটনার জন্যই আসবে। এখানে স্পিরিচাস মুন্ডি দ্বারাও স্ফিংসকে বোঝানো হয়েছে, অথবা ফিনিক্সকে বোঝানো হয়েছে, অথবা এটার আরেকটা নাম। প্রাচীন মিশরীয় সভ্যতায় ফিনিক্স এর একটি মূর্তি রয়েছে, যেখানে একসময় দুনিয়াতে খারাপ ও ভয়াবহতার অবস্থা সৃষ্টি করবে, যেভাবে আমরা দাজ্জালের কাহিনী জানি। এরপর কবি এই ফিনিক্স এর পরিচয় দিচ্ছেন, যার মুখমণ্ডল হবে মানুষের মতো কিন্তু শরীর হবে সিংহের মতো, এবং এটা সূর্যের মতো দয়াহীন হবে। এখানে কবি বুঝিয়েছেন যে প্রথম আগমনটি ভালো হলেও দ্বিতীয় আগমনটি খুব খুব খারাপ হবে। সর্বশেষে কবি একটি প্রশ্ন ছুড়ে দেন যে দ্বিতীয় আগমনটা কি ওই বেথেলহেমে জন্মগ্রহণ করবে নাকি অন্য কোথাও, কেননা প্রথম আগমনটি হয়েছিল বেথেলহেমেই। এই তো ছিল আমাদের সেকেন্ড কামিং নিয়ে সংক্ষিপ্ত ধারণা। আমরা আশা করছি পুরো বিষয়টি আপনার বোধগম্য হয়েছে। এখন প্রশ্নগুলো পড়ে খুব ইজিলি উত্তর করা সহজ হবে বলে মনে করি। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।